স্কেলের মধ্যে এখন পর্যন্ত সেই রেকর্ডটা আশা করা যায়। এখন পর্যন্ত গত ২ বছর আগে আমি ফোন করে জিজ্ঞেস করেছিলাম, খোঁজ নিয়েছিলাম। সেই রেকর্ড কিন্তু ভাঙতে আমাদের যে ট্রেনিংটা হয় না, ট্রেনিংয়ের মধ্যে কিন্তু শেখানো হয় দেশভক্তিতে কমান্ডো হওয়াতে আসান জিনিস নয়। কিন্তু আমরা ১,০০০ উপরে সে আসার চিন্তা করবে না যে কমসে কম কিছুদিন সেবা করে যাব, মরে যাব। দেশের নিরাপত্তা, জনগণের সুরক্ষা এবং সীমান্ত রক্ষা যাদের দায়িত্ব, তাদের ভূমিকা আমাদের দেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং একজন সাধারণ আর্মি থেকে কমান্ডো হয়ে ওঠার যে যাত্রা, সেই যাত্রায় নিয়োজিত থাকে অত্যন্ত দেশপ্রেম, কঠোর পরিশ্রম এবং জেদ। নমস্কার, আপনারা দেখছেন এবার কথা হবে চ্যানেল। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুমিতা, এবং এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে প্রাক্তন কমান্ডো সুজয় মণ্ডল। চলুন তার সঙ্গে কথা বলে জেনে নেব যে আর্মি থেকে কমান্ডো হয়ে যাওয়ার যে যাত্রাটা, সেটা কতটা কঠিন এবং কঠোর। দাদা নমস্কার। নমস্কার। এবং জানতে চাইছি যে একজন আর্মি থেকে কমান্ডো হয়ে যাওয়ার যে যাত্রাটা কতটা কঠিন ছিল তোমার জন্য, এবং একজন আর্মির জন্য কতটা এটা কঠিন? দেখুন, আর্মির ব্যাপারটা একটু আলাদা। আমি ছিলাম সিআরপিএফের কোবরা কমান্ডোতে ছিলাম। আমি প্রথমে ভর্তি হওয়ার পরে তারপরে আমি গেমে চলে যাই। গেম থেকে শুরু করে আমি ২০০৫-এ ন্যাশনাল চ্যাম্পিয়ন হই বক্সিং ক্যারাটা জুডো কিউকিউসান স্টাইলে। তারপরে একটা মনের মধ্যে একটা ইচ্ছে ছিল দেশ সেবা করব, এবং আর্মি, সিআরপিএফ, বিএসএফ এবং প্যারামিলিটারি এবং পুলিশের মধ্যে নিয়োজিত হব, কারণ সেইভাবে আমি মানসিক দিক দিয়ে তৈরি ছিলাম। এবং ফিজিক্যালের দিক দিয়ে দেখা গেলে যে সকালে যেগুলো এক্সারসাইজ করা এবং আমার যে ক্যারাটার সঙ্গে একটা ফিটনেসের সঙ্গে প্রথম থেকে যুক্ত ছিলাম। এবং যখন ডিফেন্সে যাওয়ার পরে একটা প্ল্যানিং ছিল যে এনএসজিতে যাব। এনএসজিতে যাওয়ার পরে ব্ল্যাক কার্ডের একটা ঝোঁক ছিল। তারপরে পরবর্তীকালে কোবরা কমান্ডো ২০১০-এ যখন কোবরা কমান্ডো নতুন ব্যাটালিয়ান শুরু করে আমাদের সিআরপিএফের স্পেশাল উইং হিসাবে ১০টা ব্যাটালিয়ান, একে আস্তানা সাহেব আইজি ছিল, তখন দেখলাম যে কোবরা কমান্ডোর ব্যাপারে যখন শুনলাম একটা মারাত্মক অভিজ্ঞতা শুনতে পেলাম। তখন আমি কিন্তু কোবরাতে যাইনি, তার আগে এসওজি, টিওটি এবং ইওসি অনেক রকম কোর্স আমি করি। যখন গেম থেকে আসার পরে যখন জিডিতে যাই, তারপরে ধরুন ট্রেনিং করার পরে শ্রীনগরে পোস্টেড হয়। ৪ বছর ছিলাম শোপিয়ান, পুলওয়ামা, আপনারা জানেন, পেহেলগাঁও ডিউটি করেছি। বারামুলা থেকে আরম্ভ করে শ্রীনগরে আরওপি ডিউটি থেকে সব রকম করেছে। শোপিয়ানে আমি পোস্টেড ছিলাম, পুলওয়ামা ১৪ ব্যাটালিয়ন সিআরপিএফ। ওখান থেকে নানান ব্যাটালিয়নে ডেপুটেশন যাওয়া, এসওজি কোর্স করা, খেরুতে সিবিএসসি ক্যাম্প করা, এসব করতেই থাকি। করার পরে ডিফেন্সের আর্মির সঙ্গে ট্রেনিং করা। তো এই করতে করতে একটা জিনিস ফিলিং হয় যে এই যে পরিস্থিতি, দেশ সেবা কাকে বলে, দেশভক্তি কাকে বলে, সেটা কিন্তু আমাদের যে ট্রেনিংটা হয় না, ট্রেনিংয়ের মধ্যে কিন্তু শেখানো হয় দেশভক্তিটা কী। অতএব দেশভক্তির ব্যাপারে কোনো সেনা, কোনো প্যারামিলিটারি জওয়ান, কোনো পুলিশকে না নতুন করে শেখার কোনো প্রয়োজন হয় না। কারণ তারপরে যখন আমি কোবরাতে যাই, কোবরায় যখন আমি বিস্তারিত যাব না, সংক্ষেপেই বলছি। মানে যখন কোবরাতে আমি যাই, কোবরার যে ট্রেনিং ২০৬ কোবরা কমান্ডোতে যাই নাগপুর, মানে ভান্ডারা থেকে আমাদেরকে আবার নতুন করে কোবরা কমান্ডোর পিআই ট্রেনিং যেটা হয়, সেই ট্রেনিংয়ে পাঠানো হয় কোরাপুটে, উড়িষ্যা। সেখানে ট্রেনিং সেন্টার আছে। সে এক ভয়ানক চিত্র। মানে ট্রেনিং সম্বন্ধে যদি বলা যায় না, তাই যতটাই বলবেন ততটাই কম। অনেকে বলে কমান্ডো বানানা মানে কমান্ডো হওয়াতে আসান জিনিস নয়। কিন্তু আমরা ১,০০০-এর উপরে জওয়ান ছিলাম, ৪০০ কতজন পাস হয়েছিল, এবং প্রত্যেকে কিন্তু অনেকেই কিন্তু মাঝ রাস্তায় ছেড়ে চলে আসে। আমাদের যে টিমটা ছিল 94 জনের টিম ছিল। তারপর আস্তে আস্তে ১ মাসের মধ্যে ৮৬ জন, ৪ মাসের যে ট্রেনিং, তারপর লাস্টে দেখলাম ৪৬-৪৭ জন ছিল। বাকি সব নিজে নিজে ইউনিটে, কারো হাতে চোট, কারো পায়ে চোট। একটা পরিস্থিতির সম্মুখীন হয়ে তারপরে ওখানে যখন কম্পিটিশনে এলাম, তখন রানিংয়ের দিক দিয়ে আমার যদি কোনো সময় আমার যে রেকর্ড চেক করা হয়, তাহলে বোঝা যাবে। কারণ সেখানে একটা হিস্টোরি বানিয়েছি অপটিক্যাল, যেটা ৯ মিনিট ৩ সেকেন্ড আমি কমপ্লিট করেছি। আমার আগে ছিল একজন সর্দারজি ছিল, গুরবির সিং, ওনার ছিল ৯ মিনিট ১২ সেকেন্ডে। কারণ ২৭টা অপটিক্যালের মধ্যে এখন পর্যন্ত সেই রেকর্ডটা আশা করা যায়। এখন পর্যন্ত গত ২ বছর আগে আমি ফোন করে জিজ্ঞেস করেছিলাম, খোঁজ নিয়েছিলাম, সেই রেকর্ড কিন্তু ভাঙতে পারেনি। কারণ কি, এবার কি আমার মনের মধ্যে একটা ছিল, বলতে গেলে কি, একটা মানসিক শক্তি এতটাই ছিল যে যখন সিভিলিয়ানে ক্যারাটা করার সময় ফিজিক্যাল ফিটনেসটা বরাবরই ছিল।
তারপরে যখন ওখানে একটা অপটিক্যালে ফার্স্ট হলাম এবং 1000 ছেলের মধ্যে আমি 4 নম্বরে, 1 থেকে 4 নম্বরের মধ্যে এসেছিলাম রানিংয়ে, আমার মনে আছে অত্যন্তভাবে। তারপর মেডেল ফেডেল দেয়, তারপর আমি ইউনিটে আসি। ইউনিটে আসার পরে যে সম্মুখীন হতে হয়েছিল, আমি স্পেশালভাবে রিক্রুটমেন্ট হয়ে ইউনিটে এসে স্পেশালভাবে আমাকে রাখা হয়, এবং রাখার পরে হঠাৎ অচানক রাত্রিতে একদিনকে খবর আসে ইলেকশন ডিউটি 2010 সালে, মানে 2014 সালে, হ্যাঁ 2014 সালে ইলেকশন ডিউটি যেতে হবে বুরখাফাল সুকমা ডিস্ট্রিক্ট, ছত্তিশগড়ে। আমরা যাই, এবার ভেজিতে যাই, উড়িষ্যা থেকে ভেজি থেকে চলে যাই দান্তেবাড়া, জগদলপুরে দান্তেবাড়া হয়ে ওখান থেকে চিন্তা গুফা বলে একটা জায়গাতে 15 দিন আমরা ক্যাম্প করে থাকি। তারপরে বারবার আরোপি করতে থাকি, একটা সিচুয়েশন একটা তৈরি হয়। তারপরে ওখানে তারমেটেলা বলে একটা জায়গা আছে, আপনারা জানেন 2010 সালে 76 জন জওয়ানকে ওখানে মেরে ফেলা হয়েছিল নক্সালিদেরা ঘাত লাগিয়ে, যেটা অফসে। তারপরে কি হলো, ওখানে আমরা যে সার্চিং করতাম, দেখতাম কি পরিস্থিতি, কিভাবে কি হয়েছিল। মাঝে মাঝে ফায়ারিং তো হতেই থাকতো, এবার ফায়ারিং করতো, আমরা পজিশন নিতাম, নক্সালের সঙ্গে একটা অ্যাটাক মোড সবসময় থাকতো অল টাইম। আর একটা গভীর যে ভারতবর্ষের ভিতরের মধ্যে যে নকশালের যে একটা ভয়ানক চিত্র, এই ছত্তিশগড়ের মতো জঙ্গল, গাড়চুলি যেমন আছে, ছত্তিশগড়ের যে জঙ্গল, দান্তেবাড়া, বুরখাপাল, চিন্তা গুফা, চিন্তা নাগ, এইসব এরিয়া একদম মানে কি বলবো, মানে ভয়ঙ্কর একটা, মানে দিনেও মনে হচ্ছে রাত্রিতে, মানে রাত্রি হয়েছে এরকম একটা পরিস্থিতি। জঙ্গলে কোনো শেষ নেই। অতএব রাস্তা দিয়ে যাবেন, রাস্তাতে আমরা ল্যান্ড মাইন্স যেগুলো থাকে না, মাইন্স অল টাইম বসানো থাকে। তারপরে আমরা রাস্তাতে চলতে চলতে জুতোর মধ্যে ওই মানে যে কিল টাইপের ঢুকে যেত, ঢোকার পরে কারো পা ক্ষত বিক্ষত হয়ে যেত, এই যে পরিস্থিতি। তারপরে ওখান থেকে চিন্তা নাগ থেকে 15 দিন 20 দিন ডিউটি করার পরে চিন্তা গুফা বলে একটা জায়গা আছে, সেখানে সিআরপিএফের একটা আমাদের ছিল, মানে কোম্পানি ডিপ্লয় ছিল। সেখানে সেখানে যাওয়ার পরে আমরা ওখানে যে পরিস্থিতি মানে সামনা করি, কারণ পাহাড়ের ওপরে ক্যাম্প, এবং ক্যাম্পের সঙ্গে লাগাতার ডিউটি করতে থাকতাম। হঠাৎ করে যেদিনকে ইলেকশন আছে আগের দিনকে বললো ভোর 6টার সময় যেতে হবে ব্রিফিং, যে ওখানে যাওয়ার সঙ্গে সঙ্গে একটা করে দিল যে যেতে হবে ডিউটিতে। আমরা ডিউটির জন্য মুভ করলাম, S1 ছিলাম আমরা। S1 মানে যদি কোনো ফিটনেস জওয়ান ছিল তাকে S1 দেওয়া হয় না, S1 যাচ্ছিলাম বুরখাপাল দিয়ে, বুরখাপাল থেকে ইলেকশন পার্টিকে ছেড়ে আমরা বাপস আসছিলাম, ঘুরে আসার সঙ্গে সঙ্গে হঠাৎ করে যে ডেপুটি কমান্ডেন্ট ছিল, তার নাম ছিল রমেশ কুমার। সে কি করলো, যেহেতু প্ল্যানিং ব্রিফিং না করে কোনো ডিউটি করা যায় না, SOP যে আমাদের ডিফেন্স যে কমান্ডো যে SOP ফলো করেনি ও, নাম্বার 1 ফলো না করার ফলে ডান দিকে একটা হারকত দেখা যাচ্ছে, বললো যে না, আমরা ডান দিকে গিয়ে একটা ওখানে আমরা একটা খবর পেলাম যে এখানে কোনো নকশালি লুকিয়ে আছে, যেহেতু খবর পেলো বললো। তারপর আমরা দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে যাওয়ার পরে ডান দিকে যখন বললাম মুভ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছি নকশালি ওপেন সিআরপিএফের ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছে। এবং তখন বললাম যে স্যার নকশালে দেখা যাচ্ছে, বন্ড টু বন্ড যেটা সিস্টেম হয় সেটা খবর দেওয়া হলো, এবং SOPকে ইগনোর করে মুভ করে দেওয়ার সঙ্গে সঙ্গে 3 জন শহীদ হয়, 5 জন ইঞ্জুরি হয়, তার মধ্যে আমি একজন। কারণ দেখেছেন অনেকটা আমার ঘটনা একটা তুলে ধরেছে, সেক্ষেত্রে আমাকে বলা হয় যে আমাকে দেওয়ার জন্য ডাকা হয়, কিন্তু যেহেতু আমি ডিফেন্সের পার্সন, দেশের কোনো ব্যাপারে কথা বলতে পারবো না, সেই জন্যে কিন্তু মানে অ্যাকচুয়ালি সেই জন্যে সেসব রেওয়ার্ড আমার পক্ষে নেওয়া সম্ভব হয়নি। এবং আমার কিছুটা তথ্য ওখানে তুলে দেওয়া হয়েছিল, যে হাতিয়ারে যে ফায়ারিং, কিছু ভুল, কিছু ছিল, সেইগুলো কিন্তু তুলে দেওয়া হয়েছিল। জওয়ান টু পিকচার সরব খান আপনারা হয়তো দেখেছেন। ওটা আমার স্টোরি বানানোর ফলেও কিন্তু আমি প্রকাশ করতে পারিনি, কারণ আমি কোনো বড় সেলিব্রিটি নই। কারণ আমি নিজেকে মনে করি যে দেশের হয়তো এই কথাটা বললে বোধ হয়তো আমি এত বড় কোনো বড় অফিসার ছিলাম না, বড় র্যাঙ্কে চাকরি করতাম না, যে আমি বলার আমার অধিকার দিয়েছে। GS র্যাঙ্কের যারা আছে, DSP র্যাঙ্কে যারা আছে, তারা হয়তো বলার অধিকার থাকতে পারে, কিন্তু আমার জানা নেই, আমি জানি না। অতএব এই যে পরিস্থিতির সম্মুখীন হয়ে যে ধরনের মানে পরিস্থিতি, আমার যে পরিস্থিতি পুরা স্টোরি যদি বলা যায় না, তাহলে একটা বিরাট বড় একটা কাহিনী তৈরি হবে। তো ওই ব্যাপারে আমি যাবো না, এইটুকু আমি সংক্ষেপে বললাম। তার সঙ্গে যেগুলো মানে যারা সেনাতে যেতে যায়, যারা প্রাইমেটে যেতে চায়, তাদের মনোবল ডাউন করতে আমি চাই না। অতএব এই যে কাহিনী, এই সংক্ষেপে আপনাকে বললাম, বাকি বিস্তারিত অনেক ব্যাপারে বলবো। কারণ কি, এই যে পরিস্থিতি সিস্টেমের, এবং মানে যে আমাদের যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার ফলে যে এই পরিস্থিতি হতে পারে, সেটা কিন্তু আমার জানা ছিল না। কিন্তু আমার যেই এত খারাপ দিন নেমে আসবে, সেটা কিন্তু আমার জানা ছিল না। তো সেই পরিস্থিতির মধ্যে জীবনযাপন এখন পর্যন্ত দেখছি এই চলছে। তা আর্মি হোক বা যেই হোক, একজন মানুষ হয়, তার মনেও ভয় থাকে।
কোনো ট্রেনিং এর টাইমে বা কোনো অপারেশনের টাইমে এমন কি মনে হয়েছে যে আর পাচ্ছে না, এবার বাড়ি চলে যাই, আর হচ্ছে না, এরকম কি মনে হয়েছে কখনো? না, সেটা তো প্রথমেই যদি কেউ না করতে পারে, দেখবেন কোনো একজন জওয়ান যদি সে ডিফেন্সে ভর্তি হয়, আর্মি হোক, প্যারামিলিটারি হোক, কমান্ডোতে হোক, সে ট্রেনিংয়ের মাধ্যমে যদি তার যদি মনোবল ডাউন হয়ে যায় না, সে কোনোদিন চাকরি করতে পারবে না। এবং তার ট্রেনিংয়ের মধ্যে এতটাই তাদেরকে শেখানো হয় না, বেসিক ট্রেনিং যেটা বলে, তার মধ্যেই কিন্তু সে কিন্তু রিটার্ন চলে আসবে। কারণ তার পক্ষে যদি বুঝতে পারবে যে এত কষ্ট আমি নিতে পারছি না, অত সেক্ষেত্রে যদি কোনো মানুষ যদি পুরো ট্রেনিং কমপ্লিট না করতে পারে, সে দেখবেন নিজে নিজেই রিটার্ন চলে আসে। অতএব এক্ষেত্রে আজকের ডেটে পরিস্থিতি শিকারও ওনাকে হয়তো করতে হয়, কষ্টের দিন আসে, কিন্তু এরকম কোনোদিন ভাবে যারা যারা দেশকে ভালোবাসে, যারা ভারতবর্ষ মাতৃ রক্ষাকে ভালোবাসে, মাতৃকে যে মাকে যারা ভালোবাসে, ভারত মাকে যে ভালোবাসে, সে আসার চিন্তা করবে না যে কমসে কম কিছুদিন সেবা করে যাব, মরে যাব কিন্তু দেশের জন্য মরে যাব। এই ফিলিংসটা ওদের মধ্যে আসে, সেটা ট্রেনিংয়ের মধ্যে কিন্তু সেটা দেখানো হয়। এই যে পরিস্থিতি, অতএব সেইভাবে কেউ আসে না। তার যদি ট্রেনিং সে কমপ্লিট করে সে আসার চেষ্টা করে না, পরিস্থিতির শিকার একটা মানসিক যন্ত্রণা। দেখুন, একজন জওয়ান সে 1500-2000 কিলোমিটার ঘর থেকে দূর, তার যে পরিস্থিতি, মা বাবাকে ছেড়ে এবং তার ফ্যামিলিকে ছেড়ে যেভাবে তারা জীবনযাপন করে, সেটাই একটা বিরাট বড় একটা কাহিনী বলতে পারেন। মানে সেটাকে আপনি যতটাই বলবেন ততটাই কম, কারণ তার চেয়ে যন্ত্রণা বাইরে থাকা, তার চেয়ে যন্ত্রণা কিছু, তার সঙ্গে মানসিক একটা প্রেশার, মানসিক একটা যন্ত্রণা। ভারতবর্ষের যে সিস্টেম, আজকে ভারতবর্ষ স্বাধীন আমরা জানি, কিন্তু তার ভিতরে এমন কিছু ব্যাপার আছে, সেগুলো বলতে আমি বাধ্য নই, কারণ অনেক আপনারা হিন্স দিলেই বুঝতে পারেন, সাধারণ মানুষও বুঝতে পারবে। অতএব কোনো ভারতবর্ষের মাকে, ভারত মায়ের সেবা করতে গিয়ে তার জান দিতেও রাজি আছে, মানে জীবন দিতেও বাজি রাখতেও রাজি আছে। অতএব সেই ব্যাপারে বলতে গেলে আজকে যারা, সেই দিন হয়তো এলেও সেটা আমি স্বীকার করতে পারা যায় না, কোনো জওয়ান স্বীকার করতে পারবে না। কারণ সে প্রথমেই যখন ভারতবর্ষে যখন ট্রেনিংয়ের অবস্থা সে চলে আসবে, যখন সে ঝান্ডার সামনে, ইন্ডিয়ান ফ্ল্যাগের সামনে যখন সে কসম খায় যে আমি দেশ সেবার জন্য এসেছি, দেশ সেবা করতে চাই, এবং এই যে কসম পিরিয়ডে যে যেটা হয়, তারপরে তার সেই জিনিসটা তার মধ্যে আসে না। আচ্ছা, অন্যদিকে দেখা যাচ্ছে বর্তমানে দেশের নিরাপত্তার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ কোনটা, যেটা আপনার মনে হয়? এবং দেশের নিরাপত্তার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে, দেশের নিরাপত্তার ক্ষেত্রে দেখুন, আমাদের যে ভারতবর্ষের যে সীমান্তবর্তী এরিয়া আছে, সীমান্তবর্তী এরিয়াটা তো প্রথম কথা 1 নম্বরে আছেই আছে। লে লাদাখ থেকে আরম্ভ করে, উত্তরাখণ্ড থেকে আরম্ভ করে, এবং বাংলাদেশ বর্ডার থেকে আরম্ভ করে যে ধরনের দেখছেন, ওটা একটা আছে আছে। সেকেন্ডতম, আমাদের ভারতবর্ষের অভ্যন্তরীণ যে ব্যাপারগুলো আছে না, সিস্টেম, সবচেয়ে ভুল হচ্ছে সিস্টেম ভারতবর্ষের। সিস্টেম না শুধরালে কোনো দিনই কিন্তু সেইভাবে, আর সিস্টেমের মানে প্রচুর ভুল আছে, সিস্টেমটা আমি দোষী দেবো। ভারতবর্ষের সিস্টেমটাকে বানাতে পারবে না, আর্মি, ডিফেন্স এবং এয়ারফোর্স এবং প্যারামিলিটারি যে সিস্টেম আছে, সিস্টেমের পুরো একটা ভয়ানক সিস্টেম চলছে। সেই সিস্টেম যদি চেঞ্জ না হয়, তো দেশের সুরক্ষার ক্ষেত্রে একটা ভয়ানক পরিস্থিতি হতে পারে। সবচেয়ে ভারতবর্ষের সিস্টেমটাকে আমি বলবো ঠিক করলে সব কিছু ঠিক হয়ে যাবে। অতএব বর্ডার সিস্টেম এবং ভারতবর্ষের অভ্যন্তরীণ যে সিস্টেম আছে, ডিফেন্স বললাম তো, সিস্টেমটাই হচ্ছে মেন। এবং কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও খুব ভাইরাল হচ্ছে, যেখানে লাদাখে একজন মহিলা ইন্ডিয়ান আর্মিকে বলছে যে আমাদের ট্যাক্সকেই তাদের সংসার চলে, এরকম একটা ভিডিও সামনে এসেছে, সেটা নিয়ে কি বলবো? এরকম, দেখুন, ভারতবর্ষের যে সেনা এবং প্যারামিলিটারি যারা আছে, অ্যাকচুয়ালি ভারতবর্ষের তো বাইরে থেকে কোনো ফান্ডিং এসে তাদের পেমেন্ট হয় না। তাদের তো ফ্যামিলি আছে, তারা দেশ সেবা করছে, তার সঙ্গে সঙ্গে ফ্যামিলি। হয়তো অনেকে একজন কয়েকদিন আগে বলেছিল যে তারা তো পয়সার জন্য কাজ করছে, এটা নয়। কারণ একজন সেনা বর্দি না, মানে বর্দি শরীরে চড়াতেও না প্রচুর রকম লড়াই করতে হয়, জীবনে বাজি রাখতে হয়, সেটা একটা বড় ব্যাপার। কিন্তু এই যে আপনি বললেন যে লাদাখ থেকে আমাদের ট্যাক্সের মধ্যে চলে, এটা এটা আমাদের ক্ষেত্রে, কারণ আমরা দেশ সেবা করছি ঠিক আছে, কিন্তু একজনের ট্যাক্সের ভিতরে চলে না। এটা ভারতবর্ষের সরকার বানিয়েছে, ভারতবর্ষের সংবিধান আছে, তার মাধ্যমে সব কিছু হয়। ভারতবর্ষের সেনা থেকেও একটা ব্যাপার আছে। এইগুলো বিস্তারিত যাব না, উনি যে কথাটা বলছে এটা পুরো তথ্য, মানে তথ্যভিত্তিক কথা নয়, তথ্যহীন কথাবার্তা। এই কথাতে কোনো মূল্য দেওয়া যায় না, সেই কথা নিয়ে আলোচনা করা সম্ভব নয়। একেবারে শেষ প্রশ্ন যাব, আগামীতে যারা আর্মি হতে চাইছে বা কমান্ডো হতে চাইছে, বড় বড় পদে নিযুক্ত হতে চাইছে, তাদের জন্য কি বার্তা দেবেন, কি মোটিভেশন দেবেন? দেখুন, আগামীতে যারা আমাদের যারা পরবর্তী প্রজন্ম যারা আছে, তাদেরকে আমি একটাই বলবো যে প্রতিটা দিন, মানে সবচেয়ে ব্যাপারে যে এখন যে ধরুন সোশ্যাল মিডিয়া এবং যে শারীরিক কালচারটা না আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। আমরা যেমন গ্রামে ধরুন সকালে উঠে রানিং করা, ফিজিক্যাল ফিটনেস দিয়ে ফুটবল খেলা এসব করতাম, তো এখন কিন্তু মানুষ কিন্তু মোবাইলে পড়ে যাচ্ছে। অর্থাৎ
সাধারণ যে বাচ্চারা আছে পরবর্তী প্রজন্ম যারা ডিফেন্সে যেতে চান এবং দেশ সেবা করতে চান, তাদেরকে আমি অনুরোধ করবো এই মোবাইল ছাড়ুন, এই যে ভারতবর্ষে পড়াশোনার দিকে ধ্যান দেন এবং যে গ্রাউন্ড ওয়ার্ক, যেটা গ্রাউন্ডের মধ্যে রানিং করা, ফুটবল খেলা, খেলাধুলার মধ্যে নিয়োজিত হলে নিজের শারীরিক ফিট যদি না থাকে কোনো সে দেশ সেবার জন্য যুক্ত হতে পারবে না। অতএব আমি যেটা জানি যে আজকের ছেলে মেয়ে যদি আমি অনুরোধ করব যে আপনারা সোশ্যাল মিডিয়া এবং আপনাদের যে মোবাইল থেকে একটু দূরে গিয়ে কম্পিউটার করুন, ঠিক আছে, সব শিক্ষার দরকার আছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে ফিজিক্যাল ফিটনেসটা করার জন্য প্রতিদিন সকালে উঠে যে মর্নিংয়ের যে আবহাওয়া এবং মর্নিংয়ের যে রানিং করা, ফিজিক্যাল ফিটনেস করা, ফুটবল খেলা, খেলাধুলা করা, তার মধ্যে নিয়োজিত থাকলে কিন্তু শারীরিক ফিটনেস থাকলে পরে সে কিন্তু দেশ সেবা করতে পারবে। অতএব তার একটা এম থাকতে হবে যে আমার এই জিনিসটা করবো, তো এম থাকলে তার পূরণ হবে, এটাই আমি। একদম সুজয়দা, অনেক অনেক কিছু তথ্য দিলেন এবং সত্যি বলতে এইগুলো শুনে আমার দর্শক কতটা মোটিভেট হয়েছে জানি না, কিন্তু আমি একজন নাগরিক হিসেবে অত্যন্ত মোটিভেট ফিল করছি। আর যে মহিলাটা অযথা ইন্ডিয়ান আর্মিদের এত বাজেভাবে অপমান করেছে, তাকে বলতে চাই যে একজন সাধারণ যুবক বা সাধারণ মানুষ থেকে ইন্ডিয়ান আর্মি হওয়াটা না একদমই মুখের কথা না, অত্যন্ত কঠোর পরিশ্রম প্রয়োজন, আর তার পাশাপাশি দেশপ্রেম তো প্রচুর প্রয়োজন। কারণ স্বাধীনতা দিবসেই শুধুমাত্র আপনাদের দেশপ্রেমটা জাগ্রত হয়, কিন্তু ইন্ডিয়ান আর্মিদের সর্বক্ষণ দেশের প্রতি ভালোবাসাটা থাকে, তারা দেশের প্রতি নিয়োজিত থাকেন। আপনারা দেখছিলেন এবার কথা হবে চ্যানেল, আপনাদের সঙ্গে ছিলাম আমি সুমিতা, এবং আবারও দেখা করছি অন্য কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।